তাব্বি তুমি রেডি? ওয়াও, তোমাকে অনেক সুন্দর লাগতেছে, হ্যান্ডসাম। কোথায় যাচ্ছি আমরা বলো তো আজকে? মাউন্ট ফুজি। মাউন্ট ফুজিতে যেয়ে তুমি কি করবা? বরফ দেখবো। এই তো ভেরি গুড। দেখছেন, তাব্বিও জানে যে আমরা মাউন্ট ফুজিতে যেয়ে বরফ দেখবো। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। জাপানের দ্বিতীয় পর্বে আমরা কিন্তু যাচ্ছি সব থেকে বিখ্যাত একটা জায়গায়, যেটার নাম হচ্ছে মাউন্ট ফুজি। স্রোতের শব্দটা যে কি পরিমাণে পিসফুল। আস্তে আস্তে আমরা কিন্তু গ্রামের দিকে যাচ্ছি, আর যত গ্রামের দিকে যাচ্ছি চারপাশের সিনারি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। বিশাল আকৃতির মাউন্ট ফুজি, আর এগুলো চেরি ব্লসমের গাছ। কি দেখার সৌভাগ্য করে দিলেন আল্লাহ। আল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। গাড়ি চালাইতে চালাইতে মাউন্ট ফুজি দেখতেছি। ওয়াও। আমরা যেখানে আছি টোকিও থেকে মাউন্ট ফুজিতে যেতে অলমোস্ট 2.5 ঘন্টা সময় লাগে। আবার অনেকেরই আসলে কিভাবে মাউন্ট ফুজিতে যাবেন, মাউন্ট ফুজির কোন স্পট থেকে মাউন্ট ফুজি সব থেকে ভালো ভিউ দেখা যায়, সবকিছু জানার আগ্রহ আছে। সো চেষ্টা করবো এই ব্লগে সম্পূর্ণ ডিটেলস আপনাকে দেওয়ার, যেন আপনারা যারা মাউন্ট ফুজি যাওয়ার প্ল্যান করতেছেন তারা একদম প্রপার ওয়েতে প্ল্যান করতে পারেন এবং যে যে স্পটে যাবেন সেই স্পট সম্পর্কে আগে থেকে জানতে পারেন। আমরা এখন যাচ্ছি একটা সেলফ ড্রাইভ গাড়ি ভাড়া করতে, কারণ আমার কাছে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আছে। আমরা যেটা হিসাব করে দেখলাম, আমরা যেহেতু এখানে 5 জন আছি টোটাল, তো আমরা যদি বাইরে থেকে গাড়ি ভাড়া করি ড্রাইভার সহ, সেক্ষেত্রে আমাদের অলমোস্ট 60 থেকে 70 হাজার টাকা চলে আসবে, সবকিছু মিলায় প্যাকেজ ট্যাকেজ সবকিছু সহ। এখন আমরা যে অ্যাপার্টমেন্টে আছি, এই অ্যাপার্টমেন্টের সামনেই একটা সেলফ ড্রাইভ গাড়ি ভাড়া দেওয়ার দোকান আছে। তো চলেন। জাপানের রাস্তা পাহাড়ি, হাঁপাই গেছি কথা বলতে বলতে। আমি জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা, বাট রাস্তাটা কিন্তু ঢালু অনেক। আর জাপানে একটা জিনিস দেখলাম, সব জায়গায় হচ্ছে এরকম পার্কিং আছে, আপনি পেইড পার্কিং করতে পারবেন। আর জাপানের আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা যখন রাস্তা পার হবেন, এই যে এখানে ডিজিটাল ডিসপ্লে আছে, সবুজ থাকলে অনলি তখনই পার হবে, আদারওয়াইজ এখানে কিন্তু জরিমানার একটা চান্স আছে। সো অবশ্যই নিয়মকানুন মেনে চলবেন। এই যে এটা হচ্ছে রেন্টাল কার, নিপ্পন রেন্টে কার। এখানে অনেক ধরনের গাড়ি আছে, সো কোন গাড়িটা নেওয়া যায় আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে তাদের অফিস। ওকে ওকে ওকে। সো ওরা আমাদেরকে একটা ফর্ম দিছে, এই ফর্মটা চেক করার জন্য। তো আমরা এখন এটা ফিল আপ করে দিব। তো ফাইনালি আমরা কিন্তু রেন্ট নিয়ে নিছি আমাদের গাড়ি, যেটার নাম হচ্ছে হোন্ডা ফিট। আপনাদেরকে একটু ডিটেলস বলে দিই। গাড়িটা হচ্ছে ক্লাস এ, মানে এটা একটা ছোট গাড়ি, এটাতে আপনারা 4-5 জন ট্রাভেল করতে পারবেন। ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, আর আমি আমার পাসপোর্টের কপি দিচ্ছি। আর আমাদের 2 দিনের জন্য ভাইয়া এটা রেন্ট পড়ছে কত? 20,790। 20,790 ইন্টু 0.80, 16,000 সামথিং। দ্যাট মিনস আমাদের পার ডে 8,000 টাকা করে পড়ছে এই গাড়ির রেন্ট। আপনারা যদি টোকিওতে এসে সেলফ ড্রাইভ গাড়ি নিতে চান, তো আপনাদের হচ্ছে পার ডে 8 থেকে 9,000 টাকা পড়বে ইন্স্যুরেন্স সহ। আমাদের সব প্রসিজিওর কমপ্লিট, বাট একটা জিনিস অবশ্যই করবেন, গাড়ি এখান থেকে নেওয়ার আগে অবশ্যই পুরো গাড়ির একটা ভিডিও করে নেবেন। অবশ্য ফুল ইন্স্যুরেন্স করা, টাক থাকলেও কোনো সমস্যা নেই। মানে আমাদের মেনলি শখ হয়েছে যে আমরা জাপানে একটা রোড ট্রিপ দিব, তো ওই চিন্তা ভাবনা থেকে গাড়িটা নেওয়া। তো মাউন্ট ফুজিতে ইনশাল্লাহ একটা রোড ট্রিপ হচ্ছে, অ্যান্ড আশা করি আপনারা যারা ভিডিওটা দেখবেন আপনারা প্রচুর এনজয় করবেন আজকের ভিডিওটা। অনেক সুন্দর সুন্দর সিনারি আমরা পাবো ইনশাল্লাহ। ট্রাঙ্কে সবকিছু লোড করে নিচ্ছি, আর যেহেতু এটা ফুল ডে ট্যুর, সো আপনারা অবশ্যই সাথে করে লাগেজ নিয়ে যাবেন, প্রয়োজনীয় জিনিসপত্র, পানি, খাবার সব নিয়ে যাবেন। ইয়েস, টোকিওর রাস্তা চেনা ইজ টু টাফ। মানে এত পরিমাণের রোড, আমরা অনেক রোড ভুল করছি। প্রায় 1 ঘন্টা আমরা ঘুরপাক খাইছি খালি একই রোডে। একই হলো এটা আমাদের সাথে। না আসলে টোকিওতে কিন্তু অনেক, মানে আপনার ম্যাপ ভালো মতো ফলো করে যাবেন, কারণ প্রচুর রাস্তা ভুল দেখায়। সো আমরা আসলে ভালোই প্যারা খাইছি। যাক, ফাইনালি আমরা এক্সপ্রেসওয়েতে উঠছি, এখন টোকিও থেকে বের হয়ে যাচ্ছি। আর এখন বাজতেছে 10:17। দেখি আমরা মাউন্ট ফুজির ওইখানে কয়টার দিকে পৌঁছে যেতে পারি। আশা করতেছি আমরা 3 ঘন্টা তো লাগবে মিনিমাম। আরো বেশি লাগবে? কম লাগবে। আল্লাহ ভরসা। ডানে বামে নিচে অনেক রোড, আর ওদের এক্সপ্রেসওয়ে মাটির নিচ দিয়ে, যেখানে নেট কাজ করে না, এটা আরো টাফ। এনিওয়ে, যাক, আমাদের নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, নতুন এক্সপিরিয়েন্স করতেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনারা যদি টোকিওতে সেলফ ড্রাইভ নেন, বি কেয়ারফুল। ম্যাপ ফলো করে যাচ্ছি। Everybody has them at the start. Somewhere along the way they fall apart, and it makes it kinda hard to look up at the lights. When the lights go out, everything is clearer. When the lights go out, I could
back at me. দূরের পাহাড়, বাড়ি, ছোট ছোট বাড়ি ঘর অসাধারণ লাগতেছে। সুবহানাল্লাহ। রোড ট্রিপে আসার আরেকটা কারণ হচ্ছে রাস্তার এই ভিউগুলো এনজয় করা। যদি আমরা বাসে করে আসতাম বা হচ্ছে ট্রেনে করে আসতাম, তাহলে এই ভিউগুলো কিন্তু এত কাছ থেকে দেখার সুযোগ হইতো না। আস্তে আস্তে আমরা কিন্তু গ্রামের দিকে যাচ্ছি, আর যত গ্রামের দিকে যাচ্ছি চারপাশের সিনারি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সামনে হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে নাকি জানি না। Everything is clearer when the lights go out. I can finally see what it's all about. Standing in the mirror. যাওয়ার পথে একটা স্কুবিডু গাড়ি দেখলাম, মানে আমি কখনো দেখি নাই সামনাসামনি, প্রথমবারের মতো দেখতেছি একটা স্কুবিডু গাড়ি। হ্যাঁ, পুরা স্কুবিডু গাড়ি। সবচেয়ে ভালো কি জাপানের রাস্তাঘাট অনেক সেফ। এই যে দেখেন 4 লেন হাইওয়ে, তো সবাই একটা ডিস্টেন্স মেনটেন করে চালায়, খুব সেফলি যাওয়া যাচ্ছে। ওয়াও, প্যারাগ্লাইডিং করতেছে সবাই। রোড ট্রিপের মজা কিন্তু এটাই, আমরা রাস্তার পাশে গাড়ি থামাইছি, জাস্ট পিছনের ভিউটা দেখেন। আর এগুলো কিন্তু হচ্ছে চেরি ব্লসমের গাছ, এগুলো পুরো ভরা থাকে, বাট এখন সিজন শেষের দিকে এই জন্য পাতাগুলা ঝরে পড়তেছে। আর এটা হচ্ছে আমাদের সামনে জাপানিজ একটা গ্রাম, আর এখানে আরো কিছু চেরি ব্লসমের গাছ আছে এবং দেখতে কত সুন্দর লাগতেছে, জাস্ট দেখেন, অসাধারণ অসাধারণ। সুবহানাল্লাহ, জাপানের গ্রামগুলা আসলেই জোস। যদি সেলফ ড্রিভেন গাড়ি নেন, অনেকেরই প্রশ্ন থাকবে যে ভাইয়া টোল কিভাবে দিব। সো আমার সামনে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন, এটাতেই কিন্তু মেইনলি টোল কাটে। এটা হলো ইটিসি ডিভাইস। এই যে দেখেন অটোমেটিক টোলটা কেটে নেয়। এই যে আমি জাস্ট টোলটা পার হচ্ছি, এখন টোলটা পার হওয়ার সাথে সাথে এই যে অটো গেট খুলে গেল, আর এটাতে একটা সাউন্ড হয়েছে। এবং আপনি যখন গাড়ি রিটার্ন করবেন তখন আপনাকে বেসিক্যালি এই টোলের টাকাটা পে করতে হবে। আমাদের এই রাস্তা ধরে আরো 80 কিলোমিটার যাওয়া লাগবে। আর দেখি ভাই রাস্তায় যদি কোনো পেট্রোল পাম্প টাম্প পাই আমরা ইনশাল্লাহ দাঁড়াবো। রোড ট্রিপের মজা কিন্তু এটাই, যেখানে খুশি সেখানেই আসলে দাঁড়ানো যায়, খাওয়া দাওয়া করা যায়। ঘড়িতে সময় বাজে এখন 10:53, আর আমরা একটা পার্কিং স্পেসে থামছি। মূলত এগুলোকে এক সার্ভিস সেন্টার বলা হয়। আর সার্ভিস সেন্টারে আসলে আপনারা ওয়াশরুম, এই ধরনের দোকানপাট সব কিছুই পাবেন। এখানে অনেক অনেক গাড়ি পার্ক করছে, অনেক ট্রাকওয়ালারাও পার্ক করে রাখছে, মানে এটা একটা স্টপেজ। সো আপনাদের যদি ওয়াশরুমে যাওয়ার দরকার হয়, প্লাস হচ্ছে খাওয়া দাওয়া করার দরকার হয়, আপনারা এরকম জায়গায় থামতে পারবেন। আর চলেন দেখি এখানে কি পাওয়া যায়। এখানে ভেন্ডিং মেশিনও আছে, প্লাস এখানে আই গেস স্যান্ডউইচও আছে। আর জাপানে এই জিনিসটা খুবই কমন, প্রচুর পরিমাণে ভেন্ডিং মেশিন আছে। আপনারা ভেন্ডিং মেশিন থেকে কার্ড পেমেন্ট করার মাধ্যমে কিন্তু কিনতে পারবেন অটোমেটিক। ভাইয়া কোনো দোকানপাটও লাগে না, সব ভেন্ডিং মেশিনে অটোমেটিক। ড্রিঙ্কস আছে, কফি আছে, ওয়াও, এই যে ওনারা কফি কিনতেছে। সো জিনিসটা ভালো লাগছে। আর ওয়াশরুমও আছে, এবং ওয়াশরুম সুপার ক্লিন। ভাইয়া জাপানিজ পাবলিক ওয়াশরুম কেমন দেখলেন? ফ্রেশ, একদম ফ্রেশ। একটা জিনিস ভালো, জাপানের সব জায়গায় কিন্তু কার্ড পেমেন্ট অ্যাকসেপ্ট করে। মানে আমরা এখন পর্যন্ত ভাই ক্যাশ ইউজ করছি খুব কম। আর ওরা, আপনি যদি ওদের কাছে চান, ওরা আপনাকে ইংলিশ মেনু দিয়ে দিবে, নর্মালি জাপানিজ মেনু থাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দুইটা স্যান্ডউইচের দাম হলো 1200, দ্যাট মিনস বাংলাদেশি টাকায় 800 টাকার মতো, 400 টাকা করে পার স্যান্ডউইচ। তো খুব একটা আসলে প্রাইস না, হাইওয়ে হিসেবে ঠিক আছে। সেই সকালে আমরা বের হয়েছি, খাওয়া দাওয়া করার সুযোগ পাই না। আর এখানে ভিতরের দোকানে দেখতে পাচ্ছি অনেক ডোনাট টাইপের জিনিসপত্র আছে। সো আমরা যেটা করতেছি, এই যে গুগল ট্রান্সলেটরে জাস্ট ট্রান্সলেট করে নিচ্ছি। যেটা হচ্ছে মার্গারিটা পিজা, তারপরে এটা কি, এটা হচ্ছে টেরিয়াকি চিকেন অ্যান্ড এগ, র ডোনাট, চকলেট হুইপ। এখানে দাম দেখাচ্ছে 213। তো বাংলা টাকা হিসাব করার জন্য 213কে 0.80 দিয়ে গুণ দিতে হয়, 170 টাকা, বেশি না দাম। পিৎজা খাবো। ওকে, তোমার জন্য পিজা নিচ্ছি। কেমন ভাইয়া স্যান্ডউইচ? টেরিয়াকি চিকেন যেমন হয়, বার্গারে কিছু দেয় না, ওইগুলো দিয়ে দিছে। ঘাসলতা পাতা দিচ্ছে। কেমন তোমার ডোনাট? মজার একটা জিনিস দেখাই, এখানে কিন্তু সার্ভিস সেন্টারে পানি ফ্রি, এখানে গ্লাস রাখা আছে। সো আপনারা এখান থেকে পানি ভরে খেতে পারবেন, মানে কোনো চার্জ দেওয়া লাগবে না। মানে জিনিসটা কিন্তু ভালো ভাইয়া। অনেক জায়গায় পানির দাম অনেক রাখে ব্যবসা করার জন্য। ইভেন যেটা দেখলাম, হোটেলেও কিন্তু পানি ফ্রি, মানে আপনারা হোটেলেও পানি কিনে খাওয়া লাগবে না। জাপানিজরা ম্যাক্সিমামই ট্যাপ ওয়াটার খায়, এবং তাদের ট্যাপ ওয়াটার কিন্তু সেফ। তো জাপানে আপনার পানি কিনে খাওয়ার কোনো দরকার নাই, মোটামুটি সব জায়গায় ফ্রি পাবেন। জাপানের সিস্টেম দেখেন, আপনি খাওয়া দাওয়া করার পরে প্লেটগুলো আছে, এগুলো কিন্তু এখানে রিটার্ন করতে হয়। সো সব হলো সেলফ সার্ভিস। চলো চলো চলো। সো শর্ট একটা ব্রেক নিয়েছিলাম আমরা, চলেন তাহলে আবার মাউন্ট ফুজির দিকে জার্নি স্টার্ট করা যায়। লেটস গো।
বিসমিল্লাহির রহমানির রহিম। ওরে বাবা, গাড়ি গরম হয়ে গেছে পুরা। পাইলটের ড্রেস পরা। এখানে সবাই প্রফেশনাল ড্রেস পরে সবকিছু চালায়। ট্যাক্সি ড্রাইভাররাও কোট প্যান্ট পরে চালায়, বাসের ড্রাইভারও কোট প্যান্ট পরে চালায়। আর সামনের ভিউটা জাস্ট দেখেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানে আমরা এখন আস্তে আস্তে পাহাড়ি এলাকায় ঢুকতেছি, আর পাহাড়গুলো এখান থেকে দেখতে যা সুন্দর লাগতেছে। ওয়াও ওয়াও ভাইয়া, আসলে টোকিওতে আপনারা যারা ঘুরতে আসবেন তারা যদি রোড ট্রিপ দিয়ে এই মাউন্ট ফুজিতে না যান বুঝতে পারবেন না যে জাপানের রাস্তা কতটা সুন্দর। ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। হ্যাঁ, এখনো হালকা হালকা পিঙ্ক আছে, কারণ হচ্ছে কেবলই চেরি ব্লসমের সিজন শেষ হয়েছে। বাট সবুজ গাছগুলো অস্থির লাগতেছে ভাই। সবুজের শেড দেখছেন এক একটা, কোনোটা গাঢ় সবুজ, কোনোটা হালকা সবুজ। বাহ, যে পাশ দিয়ে আমাদের একটা বাস যাচ্ছে, আর এই বাসগুলাই কিন্তু আপনার মাউন্ট ফুজিতে যায়। সব tourist। হ্যাঁ, সব ট্যুরিস্ট। কিন্তু বাসে বসলে যেটা হবে যে আপনি শুধু সাইড ভিউ দেখতে পারবেন, ফ্রন্ট ভিউটা কিন্তু পাবেন না। তো এই জন্যই বলতেছি আপনারা চেষ্টা করবেন গাড়ি হয় সেলফ ড্রাইভ করে যাওয়ার জন্য, না হলে অবশ্যই গাড়ি ভাড়া করে নেবেন। ভাইয়া কেমন টাকা লাগতে পারে? গাড়ি ভাড়া মোটামুটি এক্সপেন্সিভ এখানে, ভালোই এক্সপেন্সিভ। বাজেট রাখতে হবে পার পারসন $70 থেকে $80। পার পার্সন যদি $70 থেকে $80 বাজেট রাখেন, তাহলে 4 জনের গ্রুপ হইতে হবে মিনিমাম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন গাড়ি হয় সেলফ ড্রাইভ করতে, আর যদি সেলফ ড্রাইভ করতে না পারেন তাহলে গাড়ি রেন্ট নেওয়ার জন্য। সো রেন্ট নিতে কিন্তু ভাইয়ার যে নাম্বার আছে এমা ট্যুর এন্ড ট্রাভেলসের, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। টানেলের মধ্যে ঢুকে গেছি, এই দেশে প্রচুর টানেল। টানেলে ঢুকলে আর নেট কাজ করে না। সুবহানাল্লাহ, মানে আমার কাছে এত ভালো লাগতেছে। ওয়াও ওয়াও, সেই অস্থির অস্থির, সেরা একটা এক্সপিরিয়েন্স। তো এখন কিন্তু বাজতেছে 12:12, আর আমরা এক্সপ্রেসওয়ে থেকে ঐশী পার্ক, আমরা যেখানে যাচ্ছি মাউন্ট ফুজি দেখার জন্য, ওই জায়গাটার নাম হচ্ছে ঐশী পার্ক। সো ঐশী পার্কের রোডে ঢুকে গেছি। এটা গ্রামের ভিতর দিয়ে একটা রাস্তা, আর দুই পাশে হচ্ছে বাড়িঘর আছে, দোকানপাট আছে। এখান থেকে আমাদের মাউন্ট ফুজির ওই জায়গাটাতে যেতে টাইম লাগবে আর মাত্র আধা ঘন্টা। আর এখানের বাড়িঘরগুলো দেখেন, জাপানিজ গ্রামের বাড়িঘরগুলো কিন্তু অনেক সুন্দর, এবং এরিয়াটা আসলে খুবই নাইস। একটা সিঙ্গেল ময়লা নাই কোথাও, পুরো নিট অ্যান্ড ক্লিন। আর কতক্ষণ দেখাচ্ছে ভাই? 11 কিলোমিটার 28 মিনিট। বাইকার্স গ্রুপ সবাই মাউন্ট ফুজিতে আসছিল। সেই সো আমাদের ঐশী পার্ক যেতে আর 21 মিনিট সময় লাগবে। আর আমরা যাওয়ার পথেই দেখতে পাচ্ছি সেই বিখ্যাত মাউন্ট ফুজি। সবাই একসাথে চিল্লায় উঠছে মাউন্ট ফুজি, হাতের বাম সাইডে মাউন্ট ফুজি দেখা যাচ্ছে। ওয়াও, মানে ব্যাপারটা কিন্তু খুবই জোস। আর এটা কিন্তু মাত্র 80 দিন, মানে 365 দিনের মধ্যে 80 দিন ভিজিবল থাকে। তো আমরা আসলে খুবই লাকি যে আমরা এটা ভিজিবল পাইছি। যখন ছবিতে দেখছিলাম আমার কাছে ছোট মনে হয়েছে, বাট ভাইয়া কত বিশাল, এটা দানবের মতো। কি ভিউটা পায় না, এই যে দেখা যাচ্ছে বিশাল। সেই কাছে যে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। সো বেসিক্যালি এটা কিন্তু হচ্ছে আমাদের ফার্স্ট স্পট, যেটা হচ্ছে লেক কাওয়াগুচিকো। সামনের জাস্ট ভিউটা দেখেন, পিছনে কিন্তু দেখা যাচ্ছে বিশাল আকৃতির মাউন্ট ফুজি, আর এগুলো চেরি ব্লজমের গাছ। এগুলো থেকে এই চেরি ব্লজমগুলো এখন ঝরে ঝরে রাস্তায় পড়তেছে। পাশে হচ্ছে নীল পানি আর সবুজ গাছ, মানে এত অসাধারণ সিনারি। এই কম্বিনেশনটা আপনি জাপান ছাড়া পৃথিবীর অন্য কোথাও পাবেন না। এত সুন্দর, এত সুন্দর। আর আমি সবচেয়ে বেশি অবাক হচ্ছি, আমার পিছনের যে মাউন্ট ফুজিটা দেখতে পাচ্ছেন, এটাকে দেখে, মানে এর বিশালতা দেখে, যখন ছবিতে দেখছি তখন আমার কাছে এত বড় মনে হয় নাই, বাট এখন যখন সামনাসামনি দেখতেছি আমার কাছে মনে হচ্ছে আমি একটা বিশাল আকৃতির দানব দেখতেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আসলে এই জায়গাটা অনেক বেশি সুন্দর। আর ওই পাশের পার্কটা দেখেন, সারি সারি অনেকগুলো চেরি ব্লজমের গাছ। গাড়িটা এখানে পার্ক করছিলাম, আর গাড়ি পার্ক করে আমরা জাস্ট এই রাস্তা দিয়ে সামনে আগাইলেই কিন্তু মাউন্ট ফুজির ভিউ। এই শটটা হয়তো আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট শট। এরকম ভিউ আমার লাইফে এখন পর্যন্ত দেখি নাই। সুবহানাল্লাহ, কি দেখার সৌভাগ্য করে দিলেন আল্লাহ। আল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে আমি চোখ সরাইতে পারতেছি না এই সৌন্দর্য থেকে। আমার সামনে দাঁড়ায় আছে বিখ্যাত সেই মাউন্ট ফুজি, যার টপটা হচ্ছে পুরো বরফ দিয়ে ঢাকা। সামনে হচ্ছে কাওয়াগুচিকো লেক, আর এই পারে সারি সারি সব চেরি ব্লজমের গাছ। মানে এর থেকে পারফেক্ট কম্বিনেশন হইতে পারে না। মানে আল্লাহ সবকিছু এত পারফেক্টলি বানাইছে,
এটা আপনি এই জায়গাতে আসলে ফিল করতে পারবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ফারিন হচ্ছে একটা পিঙ্ক কালারের ড্রেস পরছে। ফারিন, কেমন লাগতেছে তোমার এই জায়গাটা? ভাগ্য ভালো আমি সাথে করে পিঙ্ক কালার নিয়ে আসছি, পরে আমি চেঞ্জ করছি। এই জায়গাটা একদম একটা পিক টুরিস্ট স্পট, আর এখানে প্রচুর পরিমাণে বাতাস, প্রচুর পরিমাণে টুরিস্টরা আসছে এখানে। ভাইয়া, আপনার কাছে মাউন্ট ফুজি আসার পরে কেমন লাগতেছে? আপনি দেখেন একেবারে ক্লিয়ার দেখা যাচ্ছে আকাশ, অসাধারণ লেক, ওইখানে মাউন্ট ফুজি, এখানে চেরি ব্লজন, সব মিলে অসাধারণ। বেসিক্যালি মাউন্ট ফুজি দেখার যতগুলা স্পট আছে জাপানে, সব কিন্তু এই যে কাওয়াগুচিকো লেক দেখতে পাচ্ছেন, এই লেকের চারপাশে অবস্থিত। সো আপনি এই লেকের যে পাশ থেকে ভিউ দেখেন, এই যে মাউন্ট ফুজির যে ভিউটা দেখতে পাচ্ছেন, এটা খুবই সুন্দর আসবে। এবং যে জায়গায় যে স্পটে মানুষ কম পাবেন, আপনারা ওই জায়গা থেকেই মাউন্ট ফুজি দেখতে পারবেন। নামটা মনে রাখবেন, কাওয়াগুচিকো লেক। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু সিঁড়িও আছে, আপনারা চাইলে লেকের কাছে যেতে পারবেন। তাব্বি, লেকের কাছে যাবা? চলো আমরা লেকের কাছে যাই। লেকের পানি দেখে মনে হচ্ছে এটা কোনো লেক না, এটা লিটারেলি এত পরিমাণে স্রোত, মানে বাতাসের কারণে কিন্তু স্রোত। সো মনে হচ্ছে সমুদ্রে আছে আমরা। তাব্বি দেখো, পাখি, হাঁস, হাঁস দেখছো? ওয়াও, স্রোতের শব্দটা যে কি পরিমাণে পিসফুল। ভাই, আপনারা যদি জাপানে আসেন, ডোন্ট মিস কাওয়াগুচিকো লেক। মানে আপনারা আপনাদের জাপান ট্রিপে সবচেয়ে সেরা ফিলটা এখানেই পাবেন। তুমি পাথর মারছো? দেখে আবার মারো তো। ইভেন বাচ্চারাও এখানে আসলে অনেক মজা পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি এখানকার গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দিব, যেন আপনারা কাওয়াগুচিকো লেকে আসলে যারা সাকুরার সাথে ছবি তুলতে চান, তারা কিন্তু এখানে পুরা সারিবদ্ধ সাকুরের গাছ পাবেন। এখানে ওয়াশরুমের ব্যবস্থাও কিন্তু খুব ভালো, আপনারা এখানে পাবলিক ওয়াশরুম পেয়ে যাবেন। আর এখানে প্রচুর পরিমাণে বাতাস, তো অবশ্যই অবশ্যই জ্যাকেট নিয়ে আসবেন। এখানে মোটামুটি ভালোই ঠান্ডা থাকে। প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে, খাওয়া দাওয়া করতে হবে, বাট এই জায়গাটা আমার আজীবন মনে থাকবে। এবং আমি যখনই জাপানকে মিস করব, আমি আমার এই ব্লগটা দেখবো। 365 দিনের মধ্যে মাত্র 80 দিন মাউন্ট ফুজি ভিজিবল থাকে, বাকি সময় মেঘে ঢাকা থাকে। আমরা আসলে অনেক লাকি ছিলাম, আলহামদুলিল্লাহ। আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। আর দেখেন আকাশ এতটা ক্লিয়ার যে আকাশের কালার কিন্তু পুরা নীল, মানে এত ক্লিয়ার স্কাই কিন্তু নরমালি আমাদের এশিয়ান রিজনে দেখা যায় না। মাউন্ট ফুজি কিভাবে প্ল্যান করবেন আপনাদেরকে আমি একটু বলে দিই। একটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে এই যে isfujivisible.com। এই যে দেখেন এখানে লেখা আছে মর্নিংও ভিজিবল আজকে, আফটারনুনেও ভিজিবল। আর যদি আপনারা কালকে আসেন 13 তারিখে, তো 13 তারিখেও ভিজিবল। এই ওয়েবসাইটটা চেক করে আসবেন। ওয়েবসাইটটা চেক করে আসলে আপনারা যেদিন ভিজিবল পাবেন সেই দিন আসবেন। আর লাইভ ক্যামেরাও আছে, লাইভ ক্যামেরাতেও দেখতে পারবেন যে মাউন্ট ফুজির কি অবস্থা। এটা আপনি ওই ওয়েবসাইটে গেলে সব কিছু দেখতে পারবেন। তো ওরা আসলে টেকনোলজি কতটা আপগ্রেড করে রাখছে দেখেন। আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন, আজকে মাউন্ট ফুজি দেখা যাচ্ছে কি যাচ্ছে না সেটা একটা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারতেছেন। মানে হাউ কুল ইজ দ্যাট। ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওটা চেক করে তারপরে মাউন্ট ফুজির প্ল্যান করবেন। আমরা দেখছি যে গতকালকেই চেক করছিলাম যে আজকে মোটামুটি ভিজিবল থাকবে, যার কারণে আমরা আজকে প্ল্যান করছি। সো আপনার ট্যুর প্ল্যানটা ফ্লেক্সিবল রাখবেন, 3-4 দিন গ্যাপ রাখেন। হ্যাঁ, আর এই সাইডটা একদম অ্যাকুরেট। যদি দেখা যায় তাহলে লেখা আসে ভিজিবল, আর যদি না দেখা যায় তাহলে লেখা আসে যে নট ভিজিবল অথবা বেয়ারলি ভিজিবল, এই জিনিসটা লেখা আসে। অনেকেই এই ওয়েবসাইট সম্পর্কে জানে না, যার কারণে আসে হাই হুতাশ করে যে মাউন্ট ফুজি দেখতে পারলাম না। বাট আপনার ট্যুর প্ল্যানের মধ্যে ফ্লেক্সিবিলিটি রাখবেন, যেদিন দেখা যাবে ওই দিন চলে আসবেন। ওয়াও, এখানে সবাই গাড়ি নিয়ে র্যালিতে আসে। আর দেখেন আমার হাতের ডান সাইডে কিন্তু এখনো মাউন্ট ফুজিটা দেখা যাচ্ছে। ভাই, মানে আমার এখান থেকে যাইতে ইচ্ছা করতেছে না। ভাইয়া, আমরা আজকে সন্ধ্যা পর্যন্ত এখানে থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ, কি সুন্দর, চোখ সরানো যায় না। মানে দূর থেকেই মাউন্ট ফুজি দেখতে অনেক সুন্দর লাগে। তো আমরা এখন যেটা করতেছি, আমরা একটা হালাল ফুড শপ পাইছি, যেটা হচ্ছে আমাদের এখান থেকে 2.3 কিলোমিটার দূরে। তো এখানে একটা মসজিদ আছে, মসজিদের সাথেই হচ্ছে হালাল ফুড। তো যাই দেখি হালাল ফুডের ওইখানে কি কি পাওয়া যায় আর কি খাওয়া যায়। জাপানিজ গাড়িগুলো এগুলোই কিন্তু আমাদের দেশে আলটিমেটলি 4-5 বছর পরে যায় রিকন্ডিশন হিসেবে। আর আজকে যেহেতু সানডে হওয়ার কারণে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি আসছে এবং অনেক ভিড়। গাড়ি চালাইতে চালাইতে মাউন্ট ফুজি দেখতেছি। ওয়াও! আর একটা মজার ব্যাপার কি, এখানে কিন্তু সবাই সাইকেল চালায়। আপনারা চাইলে এখানে সাইকেলও রেন্ট করতে পারবেন।
ফরেনাররা সব সাইকেল চালাচ্ছে। হ্যাঁ, আমি একটা জিনিস দেখে অবাক হইলাম। আমরা কিন্তু অলমোস্ট ভাইয়া 200 কিলোমিটার ট্রাভেল করে আসছি, বাট দেখেন টায়ার পুরো চকচক করতেছে এবং শুধু মানে একটা বালি পর্যন্ত নাই। এবং শুধু এটা আমাদের গাড়ি না, আপনি প্রত্যেকটা গাড়িতে দেখেন প্রত্যেকটা গাড়ির টায়ার কিন্তু চকচক করতেছে। এই তাব্বি, তুমি এটা কি পড়ছো? আমরা ম্যাপ দেখে একটা রেস্টুরেন্টে আসছি যেটার নাম হচ্ছে হালাল ফুড অ্যান্ড ক্যাফে। দেখি এখানে কি খাবার পাওয়া যায়। আর রাস্তার ওই সাইডের ভিউটা দেখেন, পিছনে পাহাড়গুলা, জায়গাটা অনেক সুন্দর। আর জাপানিজ যে বাসগুলো আছে, আপনারা কিন্তু চাইলে এই যে রেড লাইন বাস, এগুলোর টিকিট কেটে বিভিন্ন স্টপে থামতে পারবেন। এটার একটা পাস পাওয়া যায়। পাস নিতে কত টাকা লাগে এটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি। এটা হচ্ছে হালাল ফুড অ্যান্ড ক্যাফে, আর উপরে হচ্ছে ফুজি কাওয়াগুচিকো মসজিদ। বসার স্পেস হচ্ছে এইটা। অর্ডার দিছি 2টা কাবাব রাইস 1000 ইয়েন করে, আর একটা নুডলস অর্ডার দিছি। আর জাপানে কিন্তু সব জায়গায় আপনার এরকম ভেন্ডিং মেশিন পেয়ে যাবেন। যে আইটেমটা নেবেন জাস্ট এখানে ক্লিক করতে হবে, তারপর আপনারা কিন্তু কার্ডে পেমেন্ট করতে পারবেন। এখানে কন্টাক্টলেস কার্ডের অপশন আছে। তবে কেমন লাগলো? সেই না সিস্টেমটা? ফাইনালি আমাদের খাবার চলে আসছে। এটা হচ্ছে কাবাব রাইস, আমরা 2টা কাবাব রাইস অর্ডার দিছি, আর এটা হচ্ছে নুডলস। কাবাব রাইসটা দেখতে ভালো লাগতেছে এন্ড খুব ভালো স্মেল আসতেছে। দিচ্ছে হচ্ছে হোয়াইট রাইস, উপরে দিচ্ছে হচ্ছে চিকেন সস, আর হচ্ছে ভেজিটেবলস মানে লেটুস পাতা। কাবাব রাইসটা খারাপ না। জাস্ট রেস্টুরেন্টের সামনে আমরা একটা পার্কিং স্পেস পাইছি, যেখান থেকেই তাকাচ্ছি সেখান থেকেই কিন্তু মাউন্ট ফুজির ভিউ দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু দেখেন ইভি চার্জিং স্টেশনও আছে, আর পাবলিক টয়লেটও আছে। সো জাপানে আসলে আপনাদের পাবলিক টয়লেট নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। আর এখানে এনাফ পার্কিং স্পেস আছে। এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা আরেকটা জায়গায় আসছি যেটা ঐশী পার্ক থেকে একটু সামনে, আর এখানে কিছু ফ্লাওয়ার গার্ডেনও আছে। এখন কিন্তু বাজতেছে হচ্ছে 5:52, আর সামনের ভিউটা জাস্ট দেখেন, সবাই এখানে ছবি টবি তুলতেছে। তো চলেন আমরা এই জায়গাটা একটু এক্সপ্লোর করে আসি। এগুলো একদম ফ্রি, আপনাকে এগুলো জায়গায় আসতে 1 টাকাও পে করতে হবে না। দিস ইজ দ্য বেস্ট পার্ট অ্যাবাউট জাপান। ফ্লাওয়ারের সাথে মাউন্ট ফুজির ভিউ সহ ছবি তুলতে পারবেন। পুরোটাই কিন্তু ফ্লাওয়ার গার্ডেন, অনেক সুন্দর, অনেক ওয়াও, সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি এত সুন্দর হইতে পারে সত্যি, মানে আমি আজকে অভিভূত। আমার ভাষায় প্রকাশ করার মতো ক্ষমতা শেষ হয়ে গেছে। অ্যান্ড স্পেশালি দেখেন আজকে কিন্তু 6টা এখন 4 বাজে, বাট স্টিল আমরা মাউন্ট ফুজির ক্লিয়ার ভিউ পাচ্ছি। সো এপ্রিলে আসলে আপনারা কতটা ক্লিয়ার ভিউ পাইতে পারেন এটা আপনারা অলরেডি আমার ভিডিও দেখে আইডিয়া পেয়ে গেছেন। খুব অসাধারণ একটা দিন কাটছে, তাই না? কেমন লাগছে তোমার? অনেক জোস, এক এক জায়গা থেকে এক এক রকম মাউন্ট ফুজি। এক্স্যাক্টলি, মানে আপনার এই লেক কাওয়াগুচিকোর আশেপাশে এক একটা জায়গা থেকে এক এক রকম ভিউ পাবে। আমরা প্রায় 3 ঘন্টা দূরে আছি, সো আমাদেরকে এখন ব্যাক করতে হবে টোকিওতে। বাট টোকিওতে রাত্রেবেলা আমরা আরেকটা জায়গায় যাব যেখানকার নাইট লাইফ অনেক সুন্দর। চলেন তাহলে আমরা এক যাই, বাট এই জায়গা আমাদের মেমোরিজে আজীবন থেকে যাবে। আলহামদুলিল্লাহ যে আমরা এখানে আসতে পারছি। তুমি কখনো চিন্তা করছিলে যে তুমি জাপানে আসবে? আমিও কখনো চিন্তা করিনি। জাপানে আসার পরে চারদিকে পুরো এনিমি টাইপ ভাইব অল সব same to জায়গায়। same. অ্যান্ড আমার কাছে পার্সোনালি ফিল হচ্ছে যে জাপান আসলে এমন একটা কান্ট্রি যেটা প্রত্যেক ট্রাভেলারের একবার হলেও দেখা উচিত। অবশেষে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে মাউন্ট ফুজি থেকে। সময় সত্যিই বড় অদ্ভুত একটা জিনিস। যখন ভালো লাগে, যখন মন ভরে যায়, ঠিক তখনই সময়টা সবচেয়ে দ্রুত ফুরিয়ে যায়। মনে হচ্ছিল এই তো একটু আগে দাঁড়িয়েছিলাম পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর একটি সামনে, আর এখন ফিরে যাওয়ার পালা। গাড়ি ধীরে ধীরে টোকিওর পথে এগোচ্ছে। জানালার বাইরে শেষবারের মতো তাকিয়ে দেখি ফুজি যেন ধীরে ধীরে আড়াল হয়ে যাচ্ছে। মনে হচ্ছিল কেউ খুব চুপচাপ বিদায় জানাচ্ছে। হয়তো কোনো এক বিকেলে আবারও এখানে ফিরে আসবো, আবারও এই পাহাড়ের সামনে দাঁড়িয়ে একই রকম নিঃশব্দ ভালো লাগা অনুভব করব। এই ভাবনাগুলো নিয়েই আমরা রওনা হয়েছি টোকিওর পথে। কিন্তু তখনও বুঝিনি টোকিও আমাদের জন্য কি চমক জমিয়ে রেখেছে। জাপানে আসবো আর এই ধরনের সিন দেখবো না, এটা তো হইতেই পারে না। জাস্ট নিড ফর স্পিডে আমরা যে টাইপের গাড়ি নিয়ে খেলতাম, আমি এখন চোখের সামনে এই গাড়িগুলো দেখতে পাচ্ছি। ও মাই গড, এখানে সবাই তারা কি কি মডিফাই করছে এগুলা কিন্তু শো অফ করতেছে। Keep them cards close to my chest. All of my circle, one of the best. Cops round me, I'm not talking pets. Talking animals, there's no vets. GP don't know nothing with vets. He's on Google, you know how it gets. UK living in London rents, but out here, yeah, spitting bars on decks. I've got visions, I've got bets. Putting my hours, paid off debts. Old school winding like cassettes, but we got the family, my cadets. Show me a move, what's next? Turn up the set like life is a board of chess. Show me a move, what's next? Like turn up the set, you bet. We write it, yeah, we bake it, yeah, it's legendary. Greatness only, yeah, you know this crowd is heavy. When the energy is warrior. ওয়াও ভাইয়া, কালারটা দেখছেন? অস্থির, মানে রিয়েল লাইফে এগুলো দেখতে কতটা ফ্যাসিনেটিং লাগতেছে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। জাস্ট এখানে গাড়িগুলো দেখেন। এটা একটা কার মিট আপ হচ্ছে,
ও ভাইয়া নিশান জিটিআর, মানে আমি কিন্তু পার্সোনালি কার লাভার, তো এগুলো দেখতে আমার কাছে অসাধারণ লাগতেছে। হোন্ডা সিভিক, ভাই কি পরিমাণে গাড়ি লো, জাস্ট দেখেন। ভোক্সওয়াগেন, গাড়িটা খুবই কিউট। ও রে মডিফিকেশন, ওয়াও। এটা হচ্ছে সুবারু। ও মাজদা আরএক্স, আমাদের দেশে খুবই পপুলার একটা গাড়ি মাজদা আরএক্স। কি মডিফাইটা করছে কালার, পুরো রেসিং কার। আমরা মুভিতে দেখি না ভাইয়া, জাপানে গ্যারেজের ভিতরে কার মিটআপ গুলো হয়, পুরো রিয়েল লাইফ না? মানে এই জায়গায় এই জিনিস আছে আমি জানতামই না। সুবারুটার মডিফিকেশন দেখেন, সুবারু প্রচুর পরিমাণে সুবারু আছে এখানে। ওয়াও। আমরা যে জায়গাটাতে আসছি এই জায়গাটার নাম কিন্তু হচ্ছে এপিটি অটো ব্যাগ, যেটা হচ্ছে জাপানের শিনোনোমি এলাকায়। গুগল ম্যাপের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর নিচে হচ্ছে কার মিটআপ, আর উপরে হচ্ছে ওদের শপ। কার রিলেটেড যত প্রোডাক্ট আছে সবই নাকি এখানে পাওয়া যায়। কার পারফিউম গুলোর দাম কেমন, 330, মানে বাংলাদেশি টাকায় হলো 200 সামথিং। অরিজিনাল এইচকেএস এর প্রোডাক্ট, এবং এক একটা স্টিয়ারিং এর দাম দেখেন 82,500। এটার দাম কত, 3,50,000। এইখানে আমাদের আসলে কেনার মতো কিছু নাই, বাট দেখার মতো অনেক জিনিস আছে। জাপানে এসে ওয়াগু বিফ ট্রাই করার অনেক ইচ্ছা ছিল, ফাইনালি একটা ওয়াগু বিফ নিছি, এবং এই ওয়াগু বিফটা আমরা নিছি হচ্ছে এইখান থেকে, প্রিমিয়াম ওয়াগু, গ্রেট স্টেক প্রিমিয়াম ওয়াগু। ফার্স্ট বাইট দিচ্ছি। টু গুড, ফ্লেভারটা মুখে ব্রাস্ট করতেছে। খাওয়া দাওয়া শেষে দেখলাম একটা ট্রেডিশনাল জাপানিজ ডান্স প্রোগ্রাম হচ্ছে। চারপাশে নিয়ন লাইটের ঝলকানি, ব্যস্ত রাস্তা, অসংখ্য মানুষ। দিনের শুরুটা হয়েছিল মাউন্ট ফুজির শান্ত সৌন্দর্য দিয়ে, আর শেষ হলো টোকিওর এই ব্যস্ত রঙিন প্রাণবন্ত রাতে। একই দিনে যেন দুইটা সম্পূর্ণ ভিন্ন পৃথিবী দেখে ফেললাম। ভ্রমণের সবচেয়ে সুন্দর দিকটা হয়তো এটাই, প্রতিটা দিন নতুন, প্রতিটা রাস্তা নতুন গল্প বলে। আজকের গল্প এখানেই শেষ, কিন্তু জার্নি এখনো অনেক বাকি। সামনের পর্বে অপেক্ষা করছে আরো নতুন অভিজ্ঞতা, নতুন জায়গা। তাই নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।